শুভ সকাল সবাইকে। আজ 23 আগস্ট শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা, ধনী চন্দ্রবাবু নাইডু, 40% মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলল এডিআর রিপোর্ট। আসাম মিজোরাম সীমা বিবাদ মীমাংসায় বৈঠকে হিমন্ত লালডুহোমা। মন্ত্রী মুখ্যমন্ত্রী অপসারণ বিল পাশে সংখ্যার লড়াইয়ে পিছিয়ে মোদী সরকার। 5 বছর পর ভারতে ফিরছে টিকটক, ওয়েবসাইট সচল। এবং সর্বশেষ খবরটি হলো, অনিশ্চয়তায় 4000 প্রাথমিক শিক্ষক পদের নিযুক্তি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি চাকরি প্রত্যাশীদের। এবারে শুনুন বিস্তারিত খবর। দেশের 30 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 12 জন অর্থাৎ 40% তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন নির্বাচনী অধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর এর একটি নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এমন সময়ে যখন সরকার 3টি বিল নিয়ে আসছে, যা গুরুতর ফৌজদারি অভিযোগে 30 দিনের জন্য গ্রেফতারকৃত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের অপসারণের বিধান চাইছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তার বিরুদ্ধে 89টি মামলা ঘোষণা করেছেন, যা সর্বোচ্চ। তার পরে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন, যিনি 47টি মামলার কথা ঘোষণা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 19টি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া 13টি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 5টি মামলার কথা ঘোষণা করেছেন। মহারাষ্ট্র ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং সুখবীর সিং সুক্কু 4টি করে মামলার কথা ঘোষণা করেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন 2টি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান 1টি মামলার ঘোষণা করেছেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের প্রতিবেদন অনুযায়ী 10 জন বা 33% মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলা ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে হত্যার চেষ্টা, অপহরণ, ঘুষ ও ফৌজদারি হুমকির মতো মামলা। এডিআর জানিয়েছে, তারা রাজ্য বিধানসভা ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সকল 30 জন সদস্য মুখ্যমন্ত্রীর শপথপত্র বিশ্লেষণ করেছে। এই তথ্যগুলো তারা তাদের শেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে দাখিল করা হলফনামা থেকে সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে রিপোর্ট মতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে দরিদ্র। তার সম্পদের মূল্য মাত্র 15 লক্ষ টাকার কিছু বেশি। রিপোর্টটি সবশেষ নির্বাচন ও উপনির্বাচনের আগে মুখ্যমন্ত্রীরা যে হলফনামা জমা দিয়েছিলেন তার তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। রিপোর্টে দেখা গেছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী, যার সম্পদের পরিমাণ 931 কোটি টাকারও বেশি। এরপর অবস্থান করছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, যার সম্পদ 332 কোটি টাকা। এই দুইজনই তালিকায় একমাত্র কোটিপতি। মমতার পরে সর্বনিম্ন সম্পদ নিয়ে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ 55 লক্ষ টাকা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আছেন তৃতীয় সর্বনিম্ন সম্পদশালী মুখ্যমন্ত্রীর অবস্থানে, যার সম্পদ 1 কোটি টাকার সামান্য বেশি। এডিআর এর রিপোর্ট অনুযায়ী মমতার হলফনামায় বলা হয়েছে, তার হাতে নগদ 69,255 টাকা এবং ব্যাংক ব্যালেন্স 13.5 লক্ষ টাকা, যার মধ্যে 1.5 লক্ষ টাকা নির্বাচনী ব্যয়ের হিসাবের জন্য রাখা। এছাড়া তার কাছে 9 গ্রাম গহনা রয়েছে, যার মূল্য 43,837 টাকা। কোনো জমি বা আবাসিক সম্পত্তি তার নামে নেই। পরবর্তী খবর, অসম মিজোরাম সীমা বিবাদ মীমাংসায় বৈঠকে হিমন্ত লালডুহোমা। বিতর্কিত সীমানা নিয়ে স্থিতাবস্থা বজায় রাখতে একমত হয়েছে মিজোরাম ও আসাম। শুক্রবার মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা জানান, 2 প্রতিবেশী রাজ্যের সীমান্তে নতুন করে অশান্তি শুরু হওয়ার পর উভয় পক্ষ বিতর্কিত এলাকায় স্থিতাবস্থা বজায় রাখতে ঐক্যমত্যে পৌঁছেছে। আইজলে এক সাংবাদিক সম্মেলনে লালডুহোমা জানান, এই ইস্যু নিয়ে তিনি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মিজোরামের মুখ্যমন্ত্রী বলেন, আন্তঃরাজ্য সীমান্তের বিতর্কিত এলাকাগুলিতে স্থিতাবস্থা বজায় রাখতে আমরা রাজি হয়েছি।
উভয় রাজ্য স্থিতাবস্থা বজায় রাখবে এবং একে সম্মান জানাবে। সীমান্ত বিতর্ক মেটাতে ইতিমধ্যে আলোচনা হয়েছে। 15 আগস্ট আসাম পুলিশ এবং আসামের বন বিভাগের কর্মীরা মিজোরামের মামিত জেলার সাইখাউতির গ্রামে প্রবেশ করে স্থানীয়দের চাষ করা 290টি রাবার বাগান ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর এ নিয়েই নতুন করে আন্তঃরাজ্য সীমান্তে উত্তেজনা ছড়ায়। এই বাগানগুলি ছিল মুখ্যমন্ত্রীর রাবার মিশনের অধীন। এগুলি পরিচালনা করত মিজোরাম সরকারের ভূমি সম্পদ, মাটি এবং জল সংরক্ষণ বিভাগ। 15 আগস্টের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে সোমবার তড়িঘড়ি বৈঠকে বসেন মিজোরামের মামিত জেলার জেলাশাসক ও পুলিশ সুপার এবং আসামের হাইলাকান্দি জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। উভয় পক্ষ বন্ধুত্বপূর্ণভাবে বিষয়টি সমাধানে একমত হন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকাতে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। তবে উভয় পক্ষই বিতর্কিত জমি নিজেদের বলে দাবি করে মামিতের জেলা শাসককে লালতাও মিউবা জানান রাজ্যের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের তৈরি করা সরকারি মানচিত্র অনুযায়ী এলাকাটি মিজোরাম বন বিভাগের আওতাধীন। অন্যদিকে হাইলাকান্দির জেলা শাসক অভিষেক জৈন বলেন বিতর্কিত এলাকাটি গাড়মুড়া রেঞ্জের অধীন আসামের ইনার লাইন ফরেস্ট রিজার্ভ ফরেস্ট অ্যাক্ট 1980 কথা উল্লেখ করে তিনি বলেন রিজার্ভ ফরেস্টে রাবার চাষ নিষিদ্ধ। পাশাপাশি সতর্ক করে দিয়ে হাইলাকান্দির জেলা শাসক জানান রিজার্ভ ফরেস্টে রাবার বাগান থাকলে তা নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তদন্ত করতে পারে। আসামের কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার সঙ্গে মিজোরামের 164.6 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। দুই রাজ্যের সীমা বিবাদ বহু পুরনো, যা নিয়ে অনেক হিংসাত্মক ঘটনা ঘটেছে। 2021 সালে বাইরে একটিতে সংঘর্ষে আসামের 7 জনের মৃত্যু হয়। তখন উভয় রাজ্য সীমা বিবাদ মেটাতে কয়েক দফা বৈঠকে বসেছে। শেষ বৈঠক হয় গত এপ্রিল মাসে। ওই বৈঠকে স্থিতাবস্থা বজায় রাখার এবং স্থায়ী সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী খবরটি হল মন্ত্রী অপসারণ বিল পাশে সংখ্যার লড়াইয়ে পিছিয়ে মোদী সরকার। গুরুতর অপরাধে অভিযুক্ত হলে মন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের পদচ্যুত করার লক্ষ্যে নয়া বিল পেশ করেছে কেন্দ্র। কিন্তু সংখ্যার হিসাব বলছে এই মুহূর্তে বিলটি পাশ করানোর মতো অবস্থানে নেই মোদী সরকার। তাই বুটাবুটির পথে না গিয়ে বিলটি পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে। বুধবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন সংশোধনী বিল 2025, সংবিধান 130তম সংশোধনী বিল 2025 এবং জম্মু কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল 2025। এর মধ্যে মূলত আলোচনায় রয়েছে সাংবিধানিক সংশোধনী সংক্রান্ত প্রস্তাব, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা যদি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে 30 দিনের বেশি কারাবন্দী হন তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে। কিন্তু সংবিধান সংশোধনের জন্য লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে 2/3 সমর্থন প্রয়োজন। লোকসভায় বর্তমানে 542 জন সাংসদের মধ্যে অন্তত 361 জনের সমর্থন দরকার। এনডিএর হাতে রয়েছে 293 জন সাংসদ। বাইরে থাকা কিছু আঞ্চলিক দল সমর্থন করলেও সেই সংখ্যা পূরণ হবে না। রাজ্যসভায়ও একই পরিস্থিতি। 239 জন সাংসদের মধ্যে প্রয়োজন 160 জনের সমর্থন, কিন্তু এনডিএর দখলে মাত্র 132টি আসন। বিজেডি, বিআরএস, ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পেলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অধরা। অতএব ক্রস ভোট বা ইন্ডিয়া জোটের কিছু দলের সমর্থন ছাড়া বিলটি পাস করানো প্রায় অসম্ভব। তাছাড়া বিলটি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কিত হওয়ায় লোকসভা ও রাজ্যসভায় পাশ হলেও অর্ধেকের বেশি রাজ্যের বিধানসভায় অনুমোদন প্রয়োজন হবে। যদিও এই ধাপ বিজেপির জন্য তুলনামূলক সহজ হতে পারে, এই অবস্থায় মোদী সরকারের বহুল আলোচিত বিল আপাতত আলোচনার স্তরেই আটকে রয়েছে। পরবর্তী খবর, 5 বছর পর ভারতে ফিরছে টিকটক, ওয়েবসাইট সচল। 5 বছর আগে ভারতে নিষিদ্ধ হওয়া জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ফের ভারতের বাজারে ফেরার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি কিছু ব্যবহারকারী জানিয়েছেন টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট ভারতে আবার চালু হয়েছে। এই ঘটনাকে ঘিরে টিকটক প্রেমীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। তবে কি টিকটক আবার ফিরছে ভারতে?
2020 সালের জুন মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে মোদী সরকার টিকটক সহ 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল। এর মধ্যে ছিল শেয়ার ইট, ক্যাম্প স্ক্যানার, এমআই ভিডিও কল, ক্লাব ফ্যাক্টরির মতো জনপ্রিয় অ্যাপও। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছিল, এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলার পক্ষে হুমকি হয়ে উঠেছিল। যদিও এখন পর্যন্ত গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে টিকটক অ্যাপ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অ্যাপটি এখনও সরকারিভাবে ভারতে ফিরছে না। টিকটক বা তাদের মূল সংস্থা বাইটড্যান্সের পক্ষ থেকেও এই নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, টিকটকের ওয়েবসাইট চালু হলেও এখনও বেশ কয়েকটি সাবপেজ খোলা যাচ্ছে না, ফলে এটা হয়তো ফেজড রুল আউট বা দাপে দাপে পুনরায় চালু হওয়ার প্রক্রিয়া। পরবর্তী খবর, রাজ্যের নিম্ন ও উচ্চ প্রাথমিক স্তরে 4,500 শিক্ষক পদে চাকরি প্রত্যাশীদের যাচাই হয়নি নথিপত্র। আগামী 10 অক্টোবর বৃহৎ নিযুক্তি সমারোহের আগে এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষক পদের চাকরি প্রত্যাশীরা। নিযুক্তি সমারোহের আগের ঘোষণা অনুযায়ী আরও 5,500 পদের জন্য নিযুক্তি দেওয়া হবে। সব মিলিয়ে 10,000-এরও বেশি শিক্ষক নিযুক্তি পাচ্ছেন, কিন্তু শেষোক্ত 4,500 প্রার্থীর নথিপত্র ভেরিফিকেশন হয়নি এখনো। এ নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন চাকরি প্রত্যাশীরা। মহানগরীতে এক সাংবাদিক সম্মেলনে চাকরি প্রত্যাশীরা বলেছেন, প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীনে চলতি বছরের 8 জানুয়ারি 4,500 পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। সে অনুযায়ী বহু প্রত্যাশী চাকরির আবেদন করেছেন। এর আগে আরও 5,500 পদে নিযুক্তির সরকারি প্রতিশ্রুতি রয়েছে। সব মিলিয়ে শিক্ষা বিভাগে 10,000-এর বেশি শিক্ষক নিযুক্তি পাচ্ছেন অক্টোবর মাসে, কিন্তু 8 জানুয়ারির বিজ্ঞাপন অনুযায়ী যেসব প্রার্থী আবেদন করেছেন তাদের নথিপত্র এখনও যাচাই করেনি শিক্ষা বিভাগ। এই অবস্থায় নিযুক্তি সমারোহের দিন যত গড়িয়ে আসছে ততই চিন্তা বাড়ছে তাদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।